হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা ইউনিট 1 ভৌত বিশ্ব পরিমাপ তার প্রথম অধ্যায় ভৌত রাশির পরিমাপ ও মাত্রা শুরু করছি। অ্যানুয়াল পরীক্ষাতে তোমাদের এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হয়। সেই 2 নম্বর আবার কেমন, একটা এমসিকিউ থাকে আর একটা ভিএসএ। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আর ভিএসএ মানে হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। কিন্তু এই অধ্যায়তে শুধু এক নম্বর আছে বলে যে কম করে পড়বে তা নয়, এখানে অনেক কিছু রয়েছে। সেটা হচ্ছে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, সেটা করতে হবে যাতে করে তোমরা এই বিভিন্ন এন্ট্রান্সে এই অন্য যে অধ্যায়গুলো আমরা পড়বো পরে সেগুলো কিন্তু ভালো করে যেন পারো। এইবারে আমি শুরু করি আলোচনাটা এই শব্দ থেকে, ফিজিক্স, যেটাকে বাংলায় আমরা পদার্থবিদ্যা কিংবা পদার্থ বিজ্ঞান বলে থাকি। এই ফিজিক্স শব্দটা এলো কোথা থেকে? না, প্রাচীন গ্রিক শব্দ, যা ছিল কি না ফিজিক্স। এই গ্রিক শব্দ অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 350-এ এই কথাটা উনি বলেছিলেন। উনি একজন দার্শনিক এবং বিজ্ঞানী। এই ফিজিক্স শব্দটার অর্থ হচ্ছে প্রকৃতি বা নেচার। আমরা জানি প্রকৃতি মানে নেচার, এইখান থেকে শব্দটা তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ফিজিক্স বিজ্ঞানের একটা শাখা, আমরা সবাই জানি। এই বিজ্ঞানের শাখার মধ্যে ফিজিক্স শব্দটা যে এসছে, এই ফিজিক্সের মূল উদ্দেশ্যটা কি? আর ফিজিক্সটাকে আমরা এক কথায় কি বলবো? সবচেয়ে সহজে এইভাবে বলা যেতে পারে, প্রকৃতিতে যা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে জানার জন্য যে পন্থা কিংবা রাস্তা, সেটাই হচ্ছে আমাদের ফিজিক্স কিংবা পদার্থবিদ্যা। এবার প্রশ্ন হচ্ছে, এই পদার্থবিদ্যার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? না, বিজ্ঞানের যে শাখায় ম্যাটার কিংবা পদার্থ কিংবা জড় পদার্থ, তার প্রকৃতি, শক্তি এবং তাদের মধ্যে যে বিভিন্ন ইন্টারঅ্যাকশন কিংবা ক্রিয়া প্রতিক্রিয়া কিংবা শক্তি পদার্থ এই যে রূপান্তরগুলো, সেই সংক্রান্ত আলোচনা করা হয় পদার্থবিজ্ঞান। এবার পদার্থবিজ্ঞানে মোটামুটি আমি ইন শর্ট তোমাদের এই ভিডিওতে আমি ফান্ডামেন্টাল জিনিসগুলোই বলবো। আমরা নেক্সট ভিডিওতে সিলেবাসের মধ্যে প্রবেশ করব, তো স্টার্টিং জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে, ফিজিক্সের প্রথম উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন যে জড় পদার্থ, সেই জড় পদার্থের যে প্রকৃতি, পদার্থের যে প্রকৃতি সেইটা জানা। দ্বিতীয় উদ্দেশ্য কি? না, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শক্তি। শক্তির বিভিন্ন রূপ আছে, তোমরা আগেও পড়েছো। শক্তির যে বিভিন্ন রূপ রয়েছে, সেই শক্তির বিভিন্ন রূপের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, এই পারস্পরিক যে রূপান্তর একটা শক্তি থেকে আরেকটা শক্তি, সেই সম্বন্ধে জানা। আর তৃতীয় হচ্ছে পদার্থ যে রয়েছে তার উপরে শক্তির যে প্রভাব, শক্তির সেই প্রভাবটা, আবার পদার্থ থেকে যে প্রতিক্রিয়াটা, সেই সংক্রান্ত আলোচনা করা। তো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য সম্বন্ধে আমরা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বললাম এখানে দুটো জিনিস এলো, সেটা কি? না, এক হলো পদার্থ, যাকে আমরা ম্যাটার বলি। দ্বিতীয় হলো শক্তি, যাকে আমরা বলি এনার্জি। তাহলে এই দুটো টার্ম, পদার্থ ও শক্তি, যেটা ফিজিক্সের সাথে সবচেয়ে বেশি ক্লোজলি রিলেটেড। পদার্থ সম্বন্ধে আমি পুরোনো জিনিসগুলো একটু মনে করাচ্ছি। ম্যাটার, যা কিছু আমাদের আশেপাশে রয়েছে, দেখতে পাই কি না পাই, সেগুলোই হচ্ছে পদার্থ। সে বায়ু, জল, কঠিন, তামা, লোহা, যা কিছু আছে। আবার শক্তি কি? না, কার্য করার সামর্থ্য। আবার এই পদার্থের শ্রেণীবিভাগ কেমন হয়? না, পদার্থের শ্রেণীবিভাগ মধ্যে তোমরা জানো যে একটা হচ্ছে কি না এলিমেন্ট, মৌলিক পদার্থ, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তারপর কি যৌগিক পদার্থ, যেরকম জল, আমাদের খাদ্য লবণ। আমি সহজ উদাহরণগুলো দিচ্ছি তোমাদের। একইভাবে মিশ্র পদার্থ, যেরকম ধরো এয়ার কিংবা বায়ু, এগুলো সবই হচ্ছে পদার্থ। তাহলে পদার্থের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি, পদার্থ একটা নির্দিষ্ট তার ভর আছে এবং নির্দিষ্ট যে স্থান দখল করে রাখে। এবারে আসা যাক, এই যে পদার্থের যারা দেখলাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, আবার এই বিভিন্ন অবস্থা রয়েছে। কেমন? না, এই যেরকম দেখো, কঠিন অবস্থা, সাধারণত ইন জেনারেল আমাদের যদি কেসে বলা হয় তরল অবস্থা, অন্য তরল যে কোনো ধরনের নিতে পারবে সাধারণ অবস্থায়, গ্যাসীয় অবস্থা। তাহলে আরো রয়েছে ম্যাটার, জেনারেল প্লেই বলছি। তাহলে পদার্থের বিভিন্ন অবস্থা রয়েছে। এবার আসা যাক, সেকেন্ড খুব ইম্পর্টেন্ট
যে টার্মটা সেটা হচ্ছে শক্তি, না যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে কার্যকলার সামর্থ্যকে আমরা বলি শক্তি। এবার শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেরকম তোমরা জানো, আগেও পড়েছো ক্লাস 9 এ কার্যশক্তি ক্ষমতা অধ্যায়। যেমন আমরা যান্ত্রিক শক্তি, যার মধ্যে গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে। এছাড়া আমরা কি পড়েছি না তড়িৎ শক্তি পড়েছি, রাসায়নিক শক্তি পড়েছি, তাপ শক্তি পড়েছি, শব্দ শক্তি আছে, চৌম্বক শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে, খুব বড় লিস্ট রয়েছে। তাহলে এই যে শক্তির যে বিভিন্ন রূপ, সেই সংক্রান্ত কিংবা এই যে একটা শক্তি থেকে আরেকটা শক্তি পাওয়া, আমরা টিউবলাইট জ্বালিয়েছি, আলো পাচ্ছি, তাহলে আমি যে তড়িৎ শক্তি দিয়েছি সেখান থেকে আমরা আলোক শক্তি পেয়েছি। তাহলে শক্তি যে বিভিন্ন রূপান্তর আমরা করেছি, বিভিন্ন শক্তি থেকে বিভিন্ন শক্তি রূপান্তর করেছি। আমার বক্তব্য হচ্ছে এই পদার্থ আর শক্তি, এদের যে রূপান্তর, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা ক্রুশিয়াল আলোচনার অংশ, তাই এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা পদার্থ শক্তি সম্বন্ধে জানলাম, এই পদার্থ শক্তি এদের মধ্যে ট্রান্সফরমেশন যেটা আমরা আলোচনা করি পদার্থবিজ্ঞানে কিংবা ফিজিক্সে, এখন আমরা জানতে হবে প্রকৃতিতে অনেক ঘটনা ঘটছে, আর সেটাকে জানার পন্থাটাই হচ্ছে পদার্থবিদ্যা, এটা আমি আগেই আমাদের বলেছি। এবার প্রশ্ন হচ্ছে আমার যে তাহলে জানার জন্য আমরা জানি বল সম্বন্ধে, সে প্রকৃতিতে কত রকমের বল আছে। মনে রাখবে প্রকৃতিতে আমাদের মোট 4 রকমের বল সম্বন্ধে জানতে হয়। সে 4 রকমের বল সম্বন্ধে জানলেই আমরা কিন্তু যে কোনো ঘটনাকে এক্সপ্লেন করতে পারি। প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যাকে আমরা বাংলায় বলি মহাকর্ষ বল। তোমরা জানো যে কোনো বস্তু যার ভর আছে, প্রত্যেক বস্তুরই ভর আছে, যত দূরেই থাকুক না কেন তাদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করছে। তোমরা সংশ্লিষ্ট করেছো, আবার এটা শুনতেও করবে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যেহেতু অনেক দূর থেকে ক্রিয়া করে, এটা হচ্ছে খুব শক্তিশালী নয়, খুবই দুর্বল বল এটা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বাংলায় কি তড়িৎ চুম্বকীয় বল। দুটি আধানের মধ্যে যে বল ক্রিয়া করে সবাই বাংলায়, সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কিংবা তড়িৎ চুম্বকীয় বল। নেক্সট, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে শক্তিশালী যেটা ফোর্স, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, যেটাকে বাংলায় আমরা বলি নিউক্লিয় বল। নিউক্লিয়ার বল কি না, সেটা হচ্ছে সহজে যদি বলা হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন রয়েছে, তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করছে সেটাই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নেক্সট হচ্ছে আমাদের উইক ফোর্স, যে সম্বন্ধে তোমাদের ধারণা খুব একটা নেই, যেটা বাংলায় আমরা বলি দুর্বল বল। এই বলটার সঙ্গে কোথায় দেখা যায়, যেমন ধরো কোনো তেজস্ক্রিয় বিঘটন, লাইক বিটা ডিকে, মানে বিটা বিঘটন, সেই ক্ষেত্রে কিংবা মেসন কণাগুলো যদি ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এই বলটা ক্রিয়া করে। এবার মনে রাখতে হবে, নাম হচ্ছে দুর্বল বল, কিন্তু এই মহাকর্ষ বল থেকে কিন্তু শক্তিশালী, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই 4টে বল সম্বন্ধে জানলে প্রকৃতিতে যত সব ঘটনাগুলো ঘটছে সেগুলো রিজন ফাইন্ড আউট করতে আমরা এই বলে ধারণা লাগাতে পারি। এইবারে আমরা পুরনো আলোচনা আবার ফিরে আসি। তাহলে আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য জানলাম, বিভিন্ন রকম বল সম্বন্ধে জানলাম। এখন আমরা আলোচনা করবো যে রাশি। দেখো, রাশিকে আমরা বাংলায় যেটা আমরা রাশি বলি, তাকে আমরা ইংলিশে কোয়ান্টিটি বলি। প্রকৃতিতে যা কিছুই আছে, সব কিছু, সে বায়ু হোক, তামা হোক, লোহা হোক, তরল হোক, যাই হোক না কেন, সে সবগুলোই হচ্ছে রাশি। ইভেন ধরো আমরা কোনো একটা স্মেল পাচ্ছি, কোনো গন্ধ পাচ্ছি, কোনো বর্ণ দেখছি যে এটা গ্রিন, এটা রেড, সেটাও কিন্তু রাশি। কিন্তু রাশি আর কিংবা কোয়ান্টিটি আর ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা বাংলায় বলি ভৌত রাশি, দুটো জিনিস কিন্তু একই হচ্ছে। কেন? প্রকৃতিতে যা কিছু আছে, আমরা কোন জিনিসের বর্ণ বললাম লাল, সেটাও কিন্তু রাশি। কিন্তু শুধু বর্ণ বললে সেটা কিন্তু প্রাকৃতিক রাশি কিংবা ভৌত রাশি হচ্ছে না। তাহলে কখন ভৌত রাশি হবে না, ভৌত রাশি তখনই হবে যখন তাকে আমরা ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি, মানে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে তাকে যখন আমরা পরিমাপ করতে পারবো। তাহলে সহজ বাংলায় আমরা বলবো পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা ভৌত রাশি বলতে পারি। যেমন উদাহরণ দিচ্ছি, কোন একটা রডের দৈর্ঘ্য, লেন্থ, তার হয়তো আমি ভর পরিমাপ করলাম, মাস, এগুলো কিন্তু ভৌত রাশি। আবার দেখো, আমি
কালার কিংবা বর্ণ, আমি বললাম রেড, লাল কালার। শুধু লাল বর্ণ বলা মানে কিন্তু সে বোধরাশি হচ্ছে না, কিন্তু যখন সেই লাল কালারকে আমি ল্যামডা মানে ওয়েভলেন্থ কিংবা যেটাকে আমরা বাংলায় বলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রমাণ করলাম কিংবা প্রকাশ করলাম, যে বললাম এই লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ৭৮০০ অ্যাংস্ট্রম, সাপোজ পরিমাপ করে তুমি এটা পেয়েছো। যখন তুমি এইভাবে বলবে যে লাল আলো কিংবা লাল বর্ণ তার তরঙ্গ দৈর্ঘ্য কত, তখন কিন্তু সে ভৌত রাশি। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে ভৌত রাশি সবাই না, যাকে পরিমাপ করা যাবে সেই কিন্তু ভৌত রাশি। যেরকম ধরো আমি বললাম যে ধরো দয়া, আমাদের ইমোশন, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু আমি পরিমাপ করতে পারবো না ইমোশনটা কত, তো সেইগুলো কিন্তু ভৌত রাশি হচ্ছে না। এবার তাহলে আমরা জানলাম রাশি, জানলাম ভৌত রাশি জানলাম। এবার স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে পরিমাপটা তাহলে কিভাবে করবো? না দেখো, পদার্থবিজ্ঞানের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ভৌত রাশিকে পরিমাপ করা এবং সঠিক নির্ভুল এইভাবে পরিমাপ করা। এবার পরিমাপ করার জন্য স্বাভাবিকভাবে ইউনিট কিংবা যাকে বাংলায় আমরা বলি একক লাগবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে একক কি? না, একক হচ্ছে কি, যে রাশিকে কিংবা যে ভৌত রাশিকে আমরা পরিমাপ করছি সেই ভৌত রাশি একটা প্রমাণ মান হচ্ছে একক। সেই প্রমাণ মানটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেবো কিংবা প্রমাণ যাকে বলি আমরা বাংলায় ধরে নিলাম, তার তুলনামূলক ভাবে বের করবো। আমি ব্যাপারটা একটু সহজভাবে বোঝাই। ধরো আমি এর দৈর্ঘ্য মাপবো, তাহলে এর যে দৈর্ঘ্য মাপবো আমি হয়তো বললাম এর প্রমাণ মান 1 সেমি, আর এইটা সাপোজ 10 সেমি, তাহলে 10 সেমি, তাহলে 1 সেমি 10 গুণ, তাহলে সেমিটা এখানে বুঝতেই পারছো 1 সেমি, যেটা সেটা প্রমাণ মান বা তুলনামূলক মান কত, 10 গুণ। এইভাবে কিন্তু করে থাকি, সেটা ভরের ক্ষেত্রেও তাই, অন্যান্য সময়ের ক্ষেত্রেও তাই। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে একক থাকলো, তাহলে একক ছাড়া কি পরিমাপ করা যাবে না? না, যাবে না। আমি একটা সহজ উদাহরণ দিই, তোমরা অবশ্যই পড়েছো। তুমি দোকানে গেলে, বললে যে আমাকে 10 চাল দাও, 10 চাল দাও মানে পরিষ্কার কিন্তু হচ্ছে না। যদি বলা হয় 10 কেজি চাল দাও, তাহলে কিন্তু পরিষ্কার হচ্ছে। তার মানে একক ছাড়া পরিমাপের কিন্তু কোনো গুরুত্ব থাকছে না, তুমি পরিষ্কার বোঝাতেই পারবে না যে আমি কি পরিমাপ করছি। এবার প্রশ্ন হচ্ছে এই যে একক সম্বন্ধে আমরা বলছি কিংবা আলোচনা করছি, তাহলে পরিমাপ করার জন্য কিন্তু এককের প্রয়োজনীয়তা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে একক যে নেব, কিরকম একক নেব? না, ব্যাপারটা এখানে এরকম দাঁড়াচ্ছে যে আমরা একটা সিস্টেম ইউজ করি। কিরকম সিস্টেম? না, আমাদের সিজিএস সিস্টেম আছে, এমপিএস সিস্টেম আছে, এফপিএস সিস্টেম আছে, আর এসআই সিস্টেম আছে। এইবারে এগুলো তোমরা পড়েছো, শুধু মনে করাচ্ছি। C for centimeter, G for gram, S for second, M for meter, K for kilogram, S for second, F foot, pound, second। এসআইটা কি এটা সম্বন্ধে একটু পরে বলছি। এই সিজিএস কি? না, এটা হচ্ছে আমাদের প্রাথমিক যে সিস্টেম তার মধ্যে হচ্ছে সিজিএস অন্যতম। এবারে এমপিএসটা বুঝতেই পারছো, এইটাই এখন এসআই নামে পরিচিত। কেন? এটা ডেভেলপ হয়ে এসআইতে কনভার্ট হয়েছে, সেটা একটু পরে বলছি। আর এই পদ্ধতিটা ব্যবহার কিন্তু খুব একটা আমাদের নেই, ওই জন্য এটা সম্বন্ধে আর নতুন করে পড়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এইবারে এই সিজিএস, এমপিএস, এসআই, এই যে দেখলাম নামগুলো, এই সিজিএস কি হচ্ছে? না, ধরো যেটা লেন্থ মানে দৈর্ঘ্য, তাকে আমরা এখানে কি ধরি? না, এইটাকে আমরা লেন্থের ইউনিট ধরছি সেন্টিমিটার। আর কি করছি? না, ভর যাকে আমরা বলি মাস, তাকে গ্রাম, আর সময় তো যা হয় সেটা হচ্ছে সেকেন্ড। এইবারে এই যে এমকেএস যখন করছি আমরা, তখন কিন্তু লেন্থ মিটার, মাস হচ্ছে কেজি, আর টাইম যা ছিল তার তো ফান্ডামেন্টাল সবসময় এস। ঠিক আছে? এইবারে প্রাথমিকভাবে এই এম এল টি, এই তিনটে মাস, লেন্থ, টাইম, এই তিনটেকে ধরেই আমাদের মূল একক তৈরি হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই এসআইটা কি? না, এসআইটার ক্ষেত্রে কি হয়েছে? না, এমকেএস সিস্টেমটা যখন ইভেন্টুয়ালি তৈরি হয়, তারপরে যখন ডেভেলপ হয়, যখন আরো কিছু যুক্ত হয় তার সাথে মূল একক, যেরকম তড়িৎ প্রবাহ, উষ্ণতা,
আর পদার্থের পরিমাণ, কত পরিমাণে সবচেয়ে শেষে যুক্ত হয়েছে, দীপন প্রাবল্য, তখন কিন্তু সেটা ডেভেলপ হয় এসআইতে কনভার্ট হয়। সেটা আমি একটু পরে বলছি। প্রথমে আমরা আলোচনা করে নেওয়া যায় দুটো জিনিস। সেটা হচ্ছে কি না ফান্ডামেন্টাল ইউনিট, যেটাকে বাংলায় আমরা বলি মূল একক, আর ডিরাইভড ইউনিট, যেটাকে বাংলায় আমরা বলি লব্ধ একক। এই সম্বন্ধে একটু শর্টে আমরা আলোচনা করে নিই। ফান্ডামেন্টাল ইউনিট মানে যেটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে আমাদের এই ভর, মাস, লেন্থ, টাইম, মানে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট ইন এসআই। কারণ এসআইটাই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, এটাই আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল ইউনিট বলতে মূল একক, সেটা ছিল এম, এল, টি, সেটা নিয়ে আলোচনা শুরু করা। এইবারে পরের দিকে এমএল এর সাথে আরো কিছু যুক্ত হয়। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ফান্ডামেন্টাল ইউনিটের ডেফিনিশন কিংবা সংজ্ঞা আমরা কি বলতে পারি? না, এরা হচ্ছে সেই একক যারা পরস্পরের উপর নির্ভরশীল না। আমি এর দৈর্ঘ্য মাপবো, এর জন্য আমার ভর জানার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমি এটা বলতে চাইছি যে মৌলিক একক কিংবা মূল একক হচ্ছে তারা যারা পরস্পরের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে প্রথম। তাহলে নির্ভরশীল নয়, আর তাদেরকে দিয়ে অন্য যে রাশিগুলো রয়েছে সেগুলো আমরা তার একক তৈরি করতে কাজে লাগাতে পারি। যেরকম ধরো আমি সবাইকে উদাহরণ দিচ্ছি, ধরো বল। আমরা জানি বল হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে দেখো বলের যখন আমি বের করছি একটা মৌলিক একক এম লেগেছে, আবার ত্বরণের ক্ষেত্রে তোমরা নিয়ে পড়েছো, এটা নিয়ম না পরের ভিডিওতে আলোচনা হবে, এলবি টি টু দি পাওয়ার -2। তার মানে এই ক্ষেত্রে একটু ভেবে দেখো, মৌলিক একক লাগলো, আবার অন্য মৌলিক এককও লাগছে। তাহলে এটা কিন্তু বল, কিন্তু এর যে একক সেটা কিন্তু মৌলিক হচ্ছে না, সেটা কিন্তু লব্ধ। কিন্তু যখন আমি শুধুমাত্র ভর, দৈর্ঘ্য, সময় কিংবা প্রবাহ মাত্রা সেটা নিয়ে আলোচনা করব, তখন কিন্তু সেটা মৌলিক একক থাকছে। তার মানে লব্ধ এককের সংজ্ঞাতে আমরা এটা বলবো যে লব্ধ একক হচ্ছে এমন একক যেখানে মৌলিক এককের সাহায্য নিয়ে আমরা তৈরি করে ফেলবে। যেরকম এখানে দেখো বল হচ্ছে একটা লব্ধ একক। যেরকম ধরো আমি শুধু এল ব্যবহার করে এল কিউব এল স্কয়ার, এটা হচ্ছে কি ক্ষেত্রফলে, তোমরা জানো মাত্রা, আবার 9 পড়েছো, এটা আয়তনে। এগুলো দেখো লব্ধ একক, কিন্তু সাহায্য নিয়েছে কার? ফান্ডামেন্টাল কিংবা মৌলিক একক। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার মনে করি মৌলিক একক বা মূল একক এটা হচ্ছে সেটা কি কারো উপর নির্ভরশীল নয়, তাহলে পরস্পর থেকে ইন্ডিপেন্ডেন্ট। আর এই কি হচ্ছে না ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে তৈরি করা হয়। তাহলে প্রাথমিকভাবে যেটা আমাদের ফান্ডামেন্টাল থিং সেটা হচ্ছে আমরা সবচেয়ে প্রথমে শুরু হয়েছিল এই এম এল টি, মানে মাস, লেন্থ এন্ড টাইম, এই তিনজন ছিল মূল একক। পরে বিজ্ঞানীরা সংযোজন করেছেন, যখন পরপর মিটিং হতো ওদের, তখন কি হলো না তারপরে অ্যাড হলো আমাদের তড়িৎ প্রবাহ, কারেন্ট ফ্লো যাকে বলা হয়, ঠিক আছে, প্রবাহী তড়িৎ। সেখান থেকে যে ইউনিটটা কি দাঁড়াচ্ছে না, যেরকম মাসে হচ্ছে কেজি, আমি এসআইকেই বলছি, লেন্থের মিটার, এর সেকেন্ড। একইভাবে কারেন্টের ক্ষেত্রে কি হলো না, কারেন্টের ক্ষেত্রে যে ডাইমেনশনটা রিপ্রেজেন্ট করা হলো সেটা রিপ্রেজেন্ট করা হলো আইবি। তার ইউনিট কি বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এ। এবার কি না টেম্পারেচার কিংবা উষ্ণতা, যেটা বাংলায় বলি, তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তোমরা জানো, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর তার ইউনিট হচ্ছে যেটা এসআই তে বলছি সেটা হচ্ছে কেলভিন। এরপর কি না এই ছাড়া কি যেটা লিমিনাস ইন্টেন্সিটি নামে পরিচিত, এই লিমিনাস ইন্টেন্সিটি যেটা রয়েছে এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, আর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এটা বাংলায় বলা হয় দীপন প্রাবল্য। এই ছটা ছিল। তারপর শেষ মিটিং এ যেটা অ্যাড হয় সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার। একে কি বলা হয়? পদার্থের পরিমাণ। তোমরা জানো আমরা মোল ইউনিট ইউজ করি এটার জন্য, নাইনে পড়েছো কেমিস্ট্রিতে, আর একে প্রকাশ করার জন্য আমরা ক্যাপিটাল এর ব্যবহার করি। তাহলে এগুলো ছিল ফান্ডামেন্টাল ইউনিটগুলো ছিল। এগুলো ছাড়া এই মূল একক যাকে বলি আমরা, এগুলো ছাড়া কিছু
কম্পাউন্ড কিংবা কিছু সম্পূরক এককগুলো ছিল। কিরকম সেগুলো? যেরকম সমতল কোণ, প্লেন অ্যাঙ্গেল যাকে বলি, আর হচ্ছে আমাদের ঘনকোণ। এটা সম্পূরক একক নামে প্রথমের দিকে ছিল, এখন সেটা তার থেকে বাদ পড়ে গেছে 1995 সালে। এখন এই দুজন হচ্ছে লব্ধ এককের শ্রেণীতে চলে গেছে। এই সম্বন্ধে একটু বলি। সমতল কোণ তোমরা জানো, ইউনিট আমরা কি ইউজ করি না, রেডিয়ান। আর ঘনকোণের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এসআর, মানে স্টেপ রেডিয়ান। তাহলে এই সাতটা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে এখানে দেখলাম আমরা এই মৌলিক, আর এখান থেকে আমাদের কিছু লব্ধ, আর এই দুটো লব্ধতে যেহেতু চলে গেছে, কিন্তু এইগুলো হচ্ছে সব গুণ একক, আর সবগুলোই কিন্তু এসআই এর। এখানে একটা কথা বলে রাখি, তোমরা নিজেরা কিছু লব্ধ এককগুলো নিজে করতে পারো। যেরকম ধরো বেগ, এর জন্য আমরা এটা ইউজ করি। তাহলে এখানে দেখো মৌলিক একক ব্যবহার রয়েছে। তোমরা এরকম আরো যে কোনো উদাহরণ নিতে পারো। এইবার আমরা আজকের ভিডিওর লাস্ট টপিক আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে আমরা কিছু উপসর্গগুলো ব্যবহার করে থাকি ফিজিক্সে পরিমাপের ক্ষেত্রে। কারণ আমরা আগে বলেছি পদার্থবিজ্ঞানের আসল লক্ষ্য হচ্ছে, শুধু আসল বলবো না, অন্যতম লক্ষ্য হচ্ছে সঠিক পরিমাপ করা। তার জন্য একক নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন উপসর্গগুলো ব্যবহার করে থাকি। যেরকম দেখবে মিলি অ্যাম্পিয়ার, সেন্টিমিটার, ডেসিমিটার, কিছু ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে, কিছু রোধ পরিমাপের ক্ষেত্রে মেগা ওহম, কিছু ধারকত্ব যখন 12 পড়বে তখন সেই ধারকত্ব মাপার জন্য পিকো ফ্যারাড, এরকম বিভিন্ন উপসর্গ ব্যবহার করি। তোমরা 9এও পড়েছো, সেটা একটু মনে করেছে তোমাদের। যেরকম ধরো আমরা হয়তো বললাম ডেসি, আর কেউ হয়তো বলছে সেন্টি, এইরকম কেউ হয়তো মিলি। তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে, আমি জাস্ট একটু মনে করেছি তোমাদের, রিভাইজ করেছি। এরকম মাইক্রো, আরো আছে অনেকগুলোই রয়েছে, ন্যানো, আমাদের পিকো, ফেমটো। এবার বিভিন্ন প্রতীকগুলো ব্যবহার করার পর, যেরকম ডি সি মিলির জন্য এম, মিউ ব্যবহার করা মাইক্রোর জন্য, ন্যানোর জন্য এম, এর জন্য স্মল পি, স্মল এর ব্যবহার করা। যখন কি উচ্চারণ করবে ডেসিমিটার, তোমরা বুঝে নিতে হবে যে ডেসি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1, সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, এখানে 10 টু দি পাওয়ার -6। তা দেখতেই পাচ্ছ -3 করে ডিফারেন্স দেখতেই পাচ্ছ, -12, -50। এইগুলো সব থেকে মাইনাসের ঘাতে যেগুলো রয়েছে। একই ভাবে আমাদের প্রয়োজন অনেক সময় হয়ে থাকে কিরকম না, হয়তো আমরা এই ডেসি সেন্টি থেকে যখন আমরা ডেকা, হেক্টো, এই যে আমরা করছি বারবার, সেরকম মেগা রয়েছে, তারপর গিগা রয়েছে, টেরা রয়েছে, পেটা রয়েছে। এবারে এগুলো যে দেখছি আমরা, এর ক্ষেত্রে এরকমই প্রতীক কিংবা সিম্বল থাকবে, এগুলো ক্যাপিটালে লিখবে। এইগুলো মানে কত কত গুণ, এগুলো তো গুণ ছিল, মানে এটা যখন কেউ বলছে কত গুণ দিয়ে বলতো। যেমন ধরো বলছে মিলি অ্যাম্পিয়ার, কেউ হয়তো বললো 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমরা কি বুঝি সেটা 2 কত গুণ, বা 10 টু দি পাওয়ার -3, তাহলে মিলির জায়গায় -3 লিখবো, 2 × 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। একইভাবে তাহলে এখানে কেমন হবে 1 2 কিলো, তো তোমরা জানো কিলোগ্রাম 10 টু দি পাওয়ার 3, মেগা 10 টু দি পাওয়ার 6, ওদের ক্ষেত্রে প্রচুর লাগে 20 মেগা, 2 মেগা। তারপরে এখানে 10 টু দি পাওয়ার 9 গিগা, আর টেরা আছে 10 টু দি পাওয়ার +12, আর এখানে পেটা রয়েছে 10 টু দি পাওয়ার 15, আরো রয়েছে। কিন্তু মোটামুটি আমাদের এইগুলো হলেই আমাদের সব অঙ্ক কিংবা সব ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যায়। তাহলে এখানে আমরা সিম্বলগুলো সম্বন্ধে জানলাম, এটা ক্যাপিটাল লিখবেন। তাহলে এই ভিডিওতে আমরা এইখানে আলোচনাটা থামাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব একক যে ব্যবহার করব তার যে আন্তর্জাতিক নিয়ম, সেগুলো কি, কিভাবে লেখা উচিত, কোনগুলো ভুল কোনগুলো ঠিক, এবং ভৌত রাশি মাত্রা সম্বন্ধে। টিল দেন সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর সময়ের সদ্ব্যবহার করো। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন বাই।